আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা সন্ধির ক্লাস করছি। আমাদের পর্ব 1 পর্ব 2 শেষ হয়েছে। আজকে আমরা পর্ব 3-এ আছি। আজকে আমরা করব তৎসম সন্ধির ব্যঞ্জন সন্ধি। এর আগের দিন আমরা করেছিলাম স্বরসন্ধি, আজকে আমরা করব ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধি করতে গেলে আমাদের আগে ব্যঞ্জন সন্ধি করতে কি কি লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। ব্যঞ্জন সন্ধি করতে স্বর বর্ণের ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হবে সেটা হবে ব্যঞ্জন সন্ধি। তাহলে দেখো, ব্যঞ্জন সন্ধি আমরা করব কি দিয়ে? স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, 3টা স্টেপে হবে, 3টা ভাগে হবে ব্যঞ্জন সন্ধি। তোমাদের মনে আছে, তোমাদের সঙ্গে এর আগে ক্লাস করিয়েছি আমি, আমার ইউটিউব চ্যানেলেও আছে। আমরা ধ্বনি বর্ণের ক্লাস করেছি। ওইখানে আমরা ব্যঞ্জন বর্ণের স্পর্শ বর্ণ, যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ শিখেছি আমরা। ওই 25টা বর্ণের সাহায্য নিয়ে আমরা ব্যঞ্জন সন্ধি আজকে শুরু করব। তাহলে ব্যঞ্জন সন্ধি কী কী সমন্বয় হবে সেটা বললাম। তাহলে আমরা আগে করব ব্যঞ্জন যোগ স্বর, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি আগে করব। এটা করতে গেলে আমাদের কি লাগবে? এটা করতে গেলে আমাদের লাগবে ওই যে বললাম, ব্যঞ্জন বর্ণের যে ছকটা আমরা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের। বর্গীয় বর্ণ আমাদের মোট হচ্ছে 25টি, বা স্পর্শ বর্ণ আমাদের মোট হচ্ছে 25টি, বা স্পৃষ্ট বর্ণ আমাদের মোট হচ্ছে 25টি, ক থেকে ম পর্যন্ত। এই বর্গীয় বর্ণ দিয়েই আজকে আমরা ব্যঞ্জন সন্ধি করব। আমাদের বর্গীয় বর্ণের প্রথম বর্ণ নাম যে 5টা, সেটা হচ্ছে ক, চ, ট, ত, প। আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ক, চ, ট, ত, প প্রথম বর্ণ। এই প্রথম বর্ণের সাথে তৃতীয় বর্ণ গ, বর্গীয় জ, ড, দ, ব। ক, চ, ট, ত, প এর সাথে গ, বর্গীয় জ, ড, দ, ব। এই যে ড বললাম, ড এর সাথে ডয় বিন্দু র, ঢয় বিন্দু রও হবে। ডয়ের সাথে ডয় বিন্দু র, ঢয় বিন্দু রও হবে, মনে রাখবা। এইটার নিয়ম অনুযায়ী আমরা এখন সন্ধি বিচ্ছেদ করব। স্ক্রিনে দেখো আমার বইয়ের পৃষ্ঠা আছে, বইয়ের পৃষ্ঠার মধ্যে দেখো লেখা আছে আমাদের যে ব্যাকরণ বইটা, নবম দশম শ্রেণীর জন্য যে ব্যাকরণ বইটা ছিল। আগের বইটা আসলেই অনেক ভালো, আমরাও ছোটোবেলায় পড়েছি, অনেক জেনারেশন এটা পড়ে আসছে। মাঝখানে নতুন করেছিল, এখন আবার ইনশাল্লাহ আমরা সামনে পেয়ে যাব। তো আমি ওই বইটার থেকে তোমাদের করাচ্ছি, এটা থেকে করলে তোমরা ভালো মতো শিখতে পারবে। তাহলে আমাদের প্রথম বর্গ কি? ক, চ, ট, ত, প। এবং আমাদের তৃতীয় বর্গ হচ্ছে গ, বর্গীয় জ, ড, দ, ব। যেমন এখানে উদাহরণ বলতেছে দিগন্ত। তাহলে দিগন্ত শব্দটা যখন আমি উচ্চারণ করছি, তখন দেখো দয়রসি গ, আমরা তৃতীয় বর্ণ পেয়ে গেলাম। ক, খ, গ, ঘ, উমর যে প্রথম বর্ণ ভাগটা, এখান থেকে আমরা গ পেয়ে গেলাম, দিগন্ত গ পেয়ে গেলাম। যখন গ থাকবে তখন ক হবে, ক থাকলে গ হবে। ক, চ, ট, ত, প। দেখো খেয়াল করে তোমরা স্ক্রিনে, এটার সাথে গ, বর্গীয় জ, ড, দ, ব। উদাহরণগুলো বলছে নিজন্ত, দিগন্ত, সরানন, তদবধি, সুবন্ত, বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদীন্দ্র। এই যে উদাহরণগুলো বলছি, উদাহরণগুলো প্রত্যেকটার উদাহরণই আমি তোমাদেরকে এখানে বিশ্লেষণ করে দিব। তোমরা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে আমাদের এখানে যে বাড়তি অনুশীলনীটা দেওয়া আছে, এটা যদি আমাদের করা হয়ে যায়, পরীক্ষায় আসলে আমরা পারবো ইনশাল্লাহ। ক যখন থাকবে তখন গ, চ যখন থাকবে তখন বর্গীয় জ, ট যখন থাকবে তখন ড, ডয়ের জায়গায় ডয় বিন্দু রও হতে পারে, ঢয় বিন্দু রও হতে পারে। ত যখন থাকবে তখন দ, প যখন থাকবে তখন ব। তার মানে কি, আমরা নিচে নিচে বর্ণগুলো লিখে নিব। ক, চ, ট, ত, প, তার নিচে লিখব অ্যারো চিহ্ন দিয়ে গ, বর্গীয় জ, ড, দ, ব লিখে আমরা এই 1 নম্বর নিয়মটা করব। যেমন এখানে বলতেছে বাগীশ, বাক যোগ ইস। এখানে কিন্তু ওই বাক কয়ের নিচে হস চিহ্ন হবে। কেন কয়ের নিচে হস চিহ্ন হবে? দেখো নিয়মটা কি বলছে, দিগন্ত দিক যোগ অন্ত, ক যোগ অ ইজ ইকুয়াল টু ক। নিজন্ত নিচ যোগ অন্ত, চ
প্লাস অ ইজিক্যাল টু বর্গীর জ। সরানন ট যোগ আ ইজিক্যাল টু ডয় বিন্দু র। শট যোগ আনন তদবধি তৎ, এই যে দ যখন থাকবে সন্ধি বিচ্ছেদে মনে রাখবা, তবর্গীয় বর্ণ যখন আসবে তখন কিন্তু ম্যাক্সিমামই খণ্ডত্ব হয়ে যাবে। শুধু বিপদ বানানটা যখন আসবে, বিপদ বয়রসি প দ, এই বিপদের ক্ষেত্রে খণ্ডত্ব হবে না, দই থাকবে। আর যতগুলোই এই পবর্গীয় বর্ণ আসবে না কেন, তথ দথ দন্ত নেই তবর্গীয় বর্ণ আসবে না কেন, সব ক্ষেত্রে আমরা কি করব, সব ক্ষেত্রে আমরা খণ্ডত্ব দিয়েই সন্ধি বিচ্ছেদ করব। যেমন এখানে তদবধি বলতেছে তৎ যোগ অবধি, এই যে দ উঠে গেল, দ এর জায়গায় কি হলো, খণ্ডত্ব হয়ে গেল, ত যোগ অ ইজিক্যাল টু দ। শুভন্ত কি বলতেছে সুপ যোগ অন্ত, ব উঠে গেল, দেখো ব এর জায়গায় প চলে আসলো, প যোগ অ ইজিক্যাল টু ব। তাহলে আমি ওই যে বলেছি ক চ ট ত প, তার নিচে আরো চিহ্ন দিয়ে গ বর্গীর জ ড দ ব লিখে নাও, নিয়ে তোমরা এটা মুখস্থ বলবো। আমি যেভাবে বলতেছি ক চ ট ত প, তার নিচের বর্ণ আমরা সাজাবো গ বর্গীর জ ড দ ব। ক যখন হবে তখন কি হবে, ক এর জায়গায় গ হবে। চ যখন হবে চ এর জায়গায় বর্গীর জ হবে। ড যখন হবে ট এর জায়গায় ড হবে। এরকম মানে প্রথম বর্ণের সাথে তৃতীয় বর্ণ মিলবে, কখনো তৃতীয় বর্ণের সাথে প্রথম বর্ণ মিলবে। আর এই বিচ্ছেদগুলো যখন আমরা করব তখন অবশ্যই আমাদের হ্রস্ব চিহ্নের ব্যবহার করতে হবে। হ্রস্ব চিহ্নের ব্যবহার যদি আমরা না করি তাহলে কিন্তু সন্ধি ভুল হয়ে যাবে। তাহলে বাগিশ কি হবে, বাক যোগিস, তদন্ত তদ যোগ অন্ত, তৎ খণ্ডত। বাগাড়ম্বর বাক যোগ ক হবে, বাক যোগ আড়ম্বর। কৃদন্ত কৃত যোগ অন্ত, সদানন্দ সৎ যোগ আনন্দ, সদুপায় সৎ যোগ উপায়, সদুপদেশ সৎ যোগ উপদেশ, জগদীন্দ্র জগৎ, জগৎ খণ্ডত্ব, জগৎ যোগ ইন্দ্র। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর নিয়ম গেল। 1 নম্বর নিয়মে আমরা কি পেলাম, ব্যঞ্জন সন্ধি প্লাস স্বর, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা আমরা দেখলাম। সেটা বর্গীয় বর্ণ প্রথম বর্ণের সাথে তৃতীয় বর্ণের মিলনে এই সন্ধি বিচ্ছেদটা করতে হবে। এরপরে বলতেছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি। প্রথমটা করলাম ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, এখন আমরা করব স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি। সহজ ভাষায় শিখে রাখো, একদম সহজ ভাষায়, কোনো জটিলতার মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই। আমাদের যতগুলো যুক্তাক্ষর আসবে, যেমন চয় চয়, ছয় ছয় বর্গীর জয় জয়ে, তারপরে হচ্ছে মানে চয় ছয় দিয়ে যতগুলো বানান আসবে, বর্গীর জ দিয়ে, তারপরে মনে করো চয় ছয় দিয়ে, বর্গীর জয় জয় দিয়ে, বর্গীর জয় ঝয় দিয়ে, এরকম যত বানান আসবে সবগুলোর কিন্তু একটা যুক্তাক্ষরের একটা অক্ষর উঠে যাবে। যেমন এখানে বলতেছে একচ্ছত্র, তখন কি হবে, এক যোগ ছত্র, চ উঠে যাবে, ছোট বর্ণটা উঠে যাবে, বড় বর্ণটা থাকবে। তার মানে কি, এটার নিয়ম হচ্ছে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব চয় ছয় হয়। স্বরধ্বনির পরে যখন ছ থাকে, যেমন আমি বলতেছি এক যোগ ছত্র, এই এক যখন আমি বলতেছি তখন কিন্তু প্রথমে কি স্বরধ্বনি থাকতেছে, পরে কিন্তু ছত্রতে ব্যঞ্জন ধ্বনি থাকতেছে। তাহলে স্বরধ্বনির পরে ছ যদি থাকে তাহলে তখন কি হয়, ছ মানে চয় ছয়ে হয়ে যায়, ছটা চয় ছয়ে হয়ে যায়। কথা যোগ ছলে কথার ছলে, পরিযোগ ছদ পরিচ্ছদ, মুখচ্ছবি মুখ যোগ ছবি, বিচ্ছেদ বি যোগ ছেদ, পরিচ্ছেদ পরিযোগ ছেদ, বিচ্ছিন্ন বি যোগ ছিন্ন, অঙ্গচ্ছেদ অঙ্গ যোগ ছেদ। আলোকছটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের এরূপ দিয়ে যে উদাহরণগুলো দিয়েছে, আলোকছটা আলোক যোগ ছটা, তার মানে চ উঠে যাবে। প্রত্যেকটা বানান যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব চ উঠে যাবে, যুক্তাক্ষর চ উঠে যাবে, যেই শুধু ছ থাকবে। প্রতিচ্ছবি প্রতিযোগ ছবি, প্রচ্ছদ প্রযোগ সদ, সদ আচ্ছাদন আযোগ সাধন আচ্ছাদন। ঠিক আছে, বৃক্ষ ছায়া বৃক্ষ যোগ ছায়া, সচ্ছন্দে সযোগ ছন্দে, এরপর অনুচ্ছেদ অনুযোগ ছেদ। তাহলে আমাদের প্রথমটা গেল ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি। এখন আমরা যেটা করলাম যুক্তাক্ষর দিয়ে, এটা হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি। এখন যেটা আমরা করব ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, দুইটাই ব্যঞ্জন থাকবে, প্রথমটাও ব্যঞ্জন থাকবে এবং পরেরটাও ব্যঞ্জন থাকবে। এখানেও কিন্তু আমাদের যুক্তাক্ষরের খেলা থাকবে, এখানেও আমাদের যুক্তাক্ষরের খেলা থাকবে। যেমন দেখো আমাদের 3-এর কয়ের যে উদাহরণটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম উদাহরণ দিয়েছে সচ্চিন্তা, দন্তাস চয় চয় রশি নয় তয় আকার। এই যে চয় চয় দিচ্ছে, আমি বললাম না চয় ছয় দিচ্ছে, চয় চয় দিচ্ছে, চয় ছয় দিচ্ছে, এগুলো সব একটা চ উঠে যাবে, ছ থাকবে, চ উঠে যাবে মানে আগের বর্ণ উঠে যাবে, পরের বর্ণটা থাকবে। সন্ধি বিচ্ছেদ এটা আমি এর আগেও তোমাদের বলেছি, ছোট বর্ণটা মানে আগের বর্ণ পূর্বের বর্ণ উঠে যাবে, পরের বর্ণ থাকবে।
তাহলে উচ্চারণ কি হবে? উৎ যোগ চারণ, শরৎচন্দ্র শরৎ যোগ চন্দ্র, চরিত্র সৎ যোগ চরিত্র, তৎছবি তৎ যোগ ছবি। উদাহরণগুলো যেগুলো আছে এরূপ দিয়ে সেগুলো সহ আমি বলে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মে কি বলছে? ত দয়ের পরে যদি চ ছ থাকে তাহলে কি হবে? ত দ স্থলে চ হবে, ত দ স্থলে চ হবে। ত দয়ের পরে যদি চ ছ থাকে, ত দয়ের পরে চ ছ আছে কিভাবে দেখো, এই যে ত যোগ চ ইজিক্যাল টু চয় চয়ে, ত যোগ ছ ইজিক্যাল টু ছয় ছয়, দ যোগ চ ইজিক্যাল টু চয় চয়, দ যোগ ছ ইজিক্যাল টু চয় ছয়। বানানটা যখন আমরা মূল বানানটা দেখছি তখন দেখো এই মূল বানানে কিন্তু এখানে যে ভেঙে সন্ধিটা দেখাচ্ছি সেটা কিন্তু চলে আসছে। এরপরে 2 নম্বর নিয়ম বলতেছে ত দয়ের পরে যদি বর্গীয় ঝ থাকে তাহলে কি হবে? শুধু বর্গীয় হবে, ত দ স্থলে বর্গীয় হবে। যেমন সজ্জন। একটা যদি কেউ এটা বুঝে ফেলতে পারো যে আমাদের যুক্তাক্ষর দিয়ে যে বানানগুলো থাকবে পূর্বের অক্ষরটা উঠে যাবে, পরের অক্ষরটা দিয়ে বিচ্ছেদ করতে হবে, তাহলে কিন্তু এই ব্যঞ্জন সন্ধিটা অনেকই সহজ। ব্যঞ্জন সন্ধি যারা বুঝে ফেলে তাদের একটা ব্যঞ্জন সন্ধিও ভুল হয় না। আমি শুধু কি বলেছি, সব ত বর্গীয় বর্ণ যখন আমরা বলবো ত থ দ ধ দন্ত ন, ত বর্গীয় বর্ণ যে ত থ দ ধ, এই যে তদ্বোধি বললাম না, তদ্বোধি, তৎ যোগ অবধি হয়ে গেল। শুধু বিপদ বানানের ক্ষেত্রে খণ্ডত্বটা থাকবে, দটা থাকবে, আর সব ক্ষেত্রে খণ্ডত্ব চলে আসবে। সন্ধি বিচ্ছেদ মানে তয়ের সংক্ষিপ্ত রূপ নিয়ে আসতে হয়, সরাসরি তয়ের ব্যবহার সন্ধি বিচ্ছেদে থাকে না। মনে থাকবে, সন্ধি বিচ্ছেদে তয়ের ব্যবহারটা থাকে না, খণ্ডত্ব নিয়ে আসতে হয়, নাহলে সন্ধি বিচ্ছেদ হয় না। যেমন সৎজন বলতেছে সৎ যোগ জন, বিপদ জল জাল বলতেছে বিপদ যোগ জাল, কুৎঝটিকা বলতেছে কুৎ যোগ ঝটিকা, উজ্জ্বল হচ্ছে উৎ যোগ জল, তৎজন্য তৎ যোগ জন্য, প্রত্যেকটাতে খণ্ডত্ব হচ্ছে। দেখো যাবত যোগ জীবন, জগৎ যোগ জীবন। তাহলে 2 নম্বর নিয়ম গেল। ত দেওয়ার পরে যদি বর্গীয় ঝ থাকে কি হবে? ত দ স্থলে বর্গীয় জ হবে। আর এটা বললো ত দেওয়ার পরে যদি চ ছ থাকে তাহলে ত দ স্থলে কি হবে? চ হবে। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের 1 নম্বর নিয়ম গেল, 2 নম্বর নিয়ম গেল। এবার আমরা 3 নম্বর নিয়মে যাই। 3 নম্বর নিয়মে কি বলছে দেখো, 3 নম্বর নিয়মে বলছে যে ত দেওয়ার পরে যদি তালবর্ষ থাকে, তালবর্ষ থাকে তাহলে কি হবে? তালবর্ষ স্থলে ছ উচ্চারিত হবে। একই নিয়ম, একই নিয়ম। দেখো উচ্ছ্বাস, ছয় ছয় বফালা আকা দন্তাস্য, উচ্ছ্বাস, উত যোগ শ্বাস, ছয় ছয়ের জায়গায় কি এই যে তালবর্ষ হয়ে যাচ্ছে। তুমি যদি এখানে দাও উদ্যোগ শ্বাস ছ দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, উদ্যোগ শ্বাস হবে, তালবর্ষ। ত দেওয়ার পরে তালবর্ষ স্থলে চ ছ হয়ে যাচ্ছে। বানানটা যখন আমি সন্ধি বিচ্ছেদের করার সময় একরকম বানান রাখছি, যখন এক মূল শব্দটা বলছি তখন বানানটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন আমি উচ্ছ্বাস যখন বলতেছি ছয় ছয় দিয়ে বলতেছি, কিন্তু যখন আমি ভেঙে বিচ্ছেদ করছি তখন কিন্তু শ্বাস বলতেছি, তালবর্ষ দিয়ে বানান বলতেছি। এই তালবর্ষ উঠে যেয়ে কি হয়ে যাচ্ছে? ছ হয়ে যাচ্ছে। তালবর্ষ উঠে যেয়ে ছ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে 2টা উদাহরণ দিয়েছে, চলত যোগ শক্তি, উত যোগ শৃঙ্খল। দেখো এগুলাতে কিন্তু তালবর্ষের ব্যবহার হচ্ছে, চলত যোগ শক্তি, উত যোগ শৃঙ্খল। এরপর বলতেছে ত দেওয়ার পরে ত থাকলে ত দ স্থলে ড হবে। যেমন উড্ডিন ডয় ডয়, দেখো উত যোগ ডিন, একটা ড উঠে গেল। বৃহৎ ঢক্কা, বৃহৎ যোগ ঢক্কা, বৃহৎ বৈরী হ খণ্ডত্ব, বৃহৎ যোগ ঢক্কা। তাহলে 4 নম্বর নিয়ম গেল। 5 নম্বর নিয়ম বলতেছে ত দেওয়ার পরে যদি হ থাকে তাহলে ত দ স্থলে, ত দয়ের স্থলে দ এবং হ স্থলে ধ হবে। ত দ যখন যেখানে থাকবে সেখানে দ হবে, আর যেখানে হ থাকবে সেখানে ধ হবে। যেমন পদ্ধতি, পদ্ধতিতে ধ আছে, পদ যোগ হতি, পদ যোগ হতি। উদ্ধার কি হচ্ছে? উৎ যোগ হার, আগের নিয়মই, আগের যে 4 নম্বর নিয়ম করলাম, 3 নম্বর নিয়ম করলাম ওইটার মতোই উদ্ধার, কিন্তু পদ্ধতিটা কিন্তু ধ হয়ে যাচ্ছে। দেখো পদ যোগ ধতি বলতেছি আমরা, হটা কি হয়ে যাচ্ছে? ধ হয়ে যাচ্ছে। পদ যোগ হতিটা পদ্ধতি, ধতি হয়ে যাচ্ছে। যখন মূল বানানটা লিখছি তখন কিন্তু ধতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে এখানে উদ্ধত আছে, উদ্যোগ হত, উদ্ধৃত, উদ্যোগ হিত, তদ্ধিত, তৎ যোগ হিত। 5 নম্বরের যে এরূপ 3টা উদাহরণ আছে, উৎ যোগ হিত একটাতে, উৎ যোগ হত আর একটা তৎ যোগ হিত। ঠিক আছে? এরপর বলতেছে ত দেওয়ার পরে যদি ল থাকে
ল কি আমাদের ল পার্শ্বিক ধ্বনি, ল যদি থাকে তাহলে তদস্থলে ল এর উচ্চারণ হবে, একটা ল থাকবে। উল্লাস উৎ যোগ লাস, একটা ল উঠে গেল, একটা ল থাকলো। উল্লেখিত উৎ যোগ উল্লেখ, উৎ যোগ লেখ, উল্লিখিত উৎ যোগ লিখিত, উল্লেখ্য উৎ যোগ লেখ্য, উল্লঙ্ঘন উৎ যোগ লঙ্ঘন। তাহলে মোটামুটি দেখো 6 নম্বর যে নিয়মটা আমরা পেলাম, 6 নম্বরের নিয়ম এক একটার এক এক রকম হলে সন্ধি বিচ্ছেদ কিন্তু, ব্যঞ্জন সন্ধির বিচ্ছেদ কিন্তু সহজ, ব্যঞ্জন সন্ধির বিচ্ছেদ কিন্তু কঠিন না, একটু মনোযোগ দিয়ে করতে পারলেই কিন্তু ব্যঞ্জন সন্ধি ধরে ফেলা যায়। এরপরে যেটা বলছি ওই যে আমরা প্রথমে যে নিয়মটা পড়ে আসলাম, বর্গীয় বর্ণ, ক বর্গীয় বা প্রথম বর্গীয় প্রথম যে 5টা বর্ণ ক চ ট ত প, এটার সাথে তৃতীয় বর্ণ হচ্ছে গ বর্গীয় চ ড দ ব, সেই নিয়মটা আবারও এখানে চলে এসছে। যেমন দেখো বাগদান, বাক যোগ দাঁত, ষড়যন্ত্র, ষড়যোগ যন্ত্র, উদ্ঘাটন, উদ্যোগ ঘাটন, হ্যাঁ, উদ্যোগ উদ্যোগ যোগ, দেখতে পাচ্ছ পাশের স্ক্রিনে যেখানে এরূপ আছে সেগুলো আমি করে দিই, ওটা তো বই করাই আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা, যেটা করা নাই সেটা আমি বলি। দিগ্বিজয়, দিক যোগ বিজয়, উদ্যম উৎ যোগ দম, উদ্গার উৎ যোগ গার, উদ্গীরণ উৎ যোগ গীরণ, উদ্ভব উদ্যোগ ভব, বাকজাল বাক যোগ জাল, সদ্গুরু সৎ যোগ গুরু, বাগা দেবী বাক যোগ দেবী। তার মানে কি গয়ের জায়গায় ক, দয়ের জায়গায় খণ্ডত, আবার গয়ের জায়গায় ক, দয় ভয় যখন থাকতেছে উদ্ভব তখন কি হচ্ছে খণ্ডত চলে আসতেছে, উৎ যোগ ভব, উৎ যোগ গীরণ, উৎ যোগ গার, উৎ যোগ দম, এভাবে। আর আমাদের নাসিক বর্ণ কয়টা? 5টা। উম ইয় দন্তান্ন মধ্যাহ্ন ম, আমরা কি বলেছি এটা ক বর্গীয় বর্ণ, এটা চ বর্গীয় বর্ণ, এটা ক চ ট ত প। এই ক চ ট ত প 5টা, এর সাথে কিন্তু নাসিক্য আছে। যেমন ক খ গ ঘ উম যখন বলি শেষ বর্ণটা নাসিক্য হয়, চ ছ বর্গীয় জ ঝ নিয় যখন বলি তখন শেষটা নাসিক্য হয়। তাহলে নাসিক্য বর্ণ হচ্ছে 5টা, উম ইয় মধ্যাহ্ন দন্তান্ন ম। এই 5টা নাসিক্য বর্ণ দিয়ে আমাদের এখন ব্যঞ্জন সন্ধি শিখতে হবে। যেমন এখানে বলতেছে, উদাহরণ দিচ্ছে যে ঘোষ অঘোষ তো আমরা চিনি, আমি কি বলেছি প্রথম এই 2টা বর্ণ হচ্ছে, এই যে হাতের এই 2টা বর্ণ হচ্ছে, হাতের এই 2টা বর্ণ হচ্ছে অঘোষ, পরের 2টা হচ্ছে ঘোষ, আর এই হচ্ছে নাসিক্য। অল্প প্রাণ যখন ধরবো 1 আর 3 অল্প প্রাণ, 2 আর 4 মহাপ্রাণ, এই 5 হচ্ছে নাসিক্য। তাহলে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ যদি চিনে ফেলি তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদ করা আমাদের জন্য কোনো কঠিন না। ব্যঞ্জন বর্ণের ছকটা আগে ভালো করে শিখতে হবে, ব্যঞ্জন বর্ণের কোন ছকে কি নামকরণ আছে এটা আমাদের শিখতে হবে, এটা না শিখলে কিন্তু আমরা সন্ধি পারবো না। তাহলে এখানে বলছে যে উময় দন্তান্ন মধ্যাহ্ন ম, এরপরে যদি অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ কোনগুলো? ক চ ট ত প, ক চ ট ত প, এটাই তো স্পর্শধ্বনি, এগুলো থাকে তাহলে কি হবে ঘোষ স্পর্শধ্বনি নাসিক্য ধ্বনি হয়ে যাবে। যেমন দেখো আমরা বলতেছি দিগ নির্ণয়, দয়রস্যি গ, দিগ নির্ণয়, তখন কি হবে গ ক হয়ে যাবে, দিক যোগ নির্ণয়, এই একই নিয়ম, কিন্তু এখানে নাসিক্যটা ব্যবহার হচ্ছে। তন্মধ্যে কি হচ্ছে তৎ যোগ মধ্যে, তাহলে এখানে ক যোগ দন্তান্নর সাথে গ উম যোগ দন্তান্ন, ত যোগ ময়ের সাথে দ দন্তান্ন যোগ ম। আমরা এত নিয়মে যাব না, আমরা একটু মনোযোগ দিয়ে যদি স্ক্রিনে পড়াগুলো খেয়াল করো, মনোযোগ দিয়ে আর আমার মুখের কথাগুলো যদি পড়ার সাথে মিলাও তাহলেই তুমি বুঝে ফেলবা। আর আমি এই সন্ধির প্রত্যেকটা নিয়ম নিয়ে একটা হাতে লিখে লিখে তোমাদের ক্লাস দিয়ে দিব। আগে আমি শেষ করি এভাবে, কারণ আমাদের এই বইটা থেকে পড়ার দরকার আছে, বইটাতে অনেক উদাহরণ আছে, নিয়ম কানুন আছে, এই বইটা অনেকের কাছে নাই বিধায় আমি এই বইটা থেকে তোমাদের পড়াই দিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো আগে দেখবা, পরে আমি হাতে তোমাদের একটা সন্ধির ক্লাস নিব, একটা একটা নিয়ম দিয়ে ছোট ছোট ক্লাসগুলো নিয়ে দিব, যেন তোমাদের ওইটার সাথে 2টা মিলিয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে সমাধান হয়ে যায়। তারপরে দেখো লক্ষণীয়তে কি বলছে, লক্ষণীয়তে বলতেছে খেয়াল করো, উন্নয়ন কি হবে উৎ যোগ নয়ন, উন্নীত উৎ যোগ নিত, চিন্ময় চিৎ যোগ ময়, ওই যে কি হচ্ছে নাসিক্য চলে আসতেছে, উন্নয়ন দন্তান্ন নাসিক্য, উন্নীত দন্তান্ন নাসিক্য, চিন্ময় দন্তান্ন ম নাসিক্য, নাসিক্য যখনই আসবে তখন কি হবে, এই যে মৃন্ময় দেখো মৃৎ যোগময়, জগন্নাথ জগৎ যোগনাথ। এই গেল হচ্ছে আমাদের এই নিয়মটা। এখানে বলতেছে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত, আমরা জানি নাসিক্য কোনগুলো, নাসিক্য ব্যঞ্জন যখন আসে তখন কি হয়, ওই যে খণ্ডত্ব চলে আসে, খণ্ডত্ব দিয়ে নাসিক্য ব্যঞ্জনের বিচ্ছেদগুলো করতে হয়।
এরপরে বলতেছে দেখো সংকাতে যুক্তাক্ষর, সঞ্চয় যুক্তাক্ষর, সন্তাপে যুক্তাক্ষর, কিম্ভূত, সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস, এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে বানান যুক্তাক্ষর। এই যুক্তাক্ষরের বানানগুলো কি নাসিক্য বর্ণ দিয়ে। যেমন দেখো কিম্ভূতে কি ম আছে, সন্দর্শনে দন্তান্ন আছে, কিন্নরে দন্তান্ন আছে, সম্মানে ম আছে, সন্ধানে কি আছে দন্তান্ন আছে, সন্ন্যাসে দন্তান্ন আছে। তার মানে কি প্রত্যেকটা যুক্তাক্ষরের বানান যখন নাসিক্য দিয়ে থাকবে, এই নাসিক্য বানানগুলো আমাদের কিভাবে পূরণ করতে হবে, ম দিয়ে পূরণ করতে হবে। যেমন দেখো কিম্ভূত কি হবে, কিম যোগ ভূত, সন্দর্শন দর্শন কি হবে, সম যোগ দর্শন, কিন্নর কি হবে, কিম যোগ নর, সম্মান কি হবে, সম যোগ মান, সন্ধান কি হবে, সম যোগ ধান, সন্ন্যাস কি হবে, সংযোগ নাশ। এই তখন নাশ যখন লিখবো তখন কিন্তু যুক্তাক্ষর থাকবে না, নয় ফলা আকার দন্তাস নাশ হবে। তাহলে আমি তোমাদের এরূপ যেই উদাহরণগুলো দেওয়া আছে এগুলো ভেঙে বলে দিচ্ছি। আর আমরা যখন ব্যঞ্জন সন্ধি করব, যেমন সঙ্গত, সংখ্যা, সংকীর্ণ, সঙ্গীত, দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, বানানগুলো কিন্তু সব অনুস্বর দিয়ে। এই অনুস্বর দিয়ে যখনই বানানগুলো আসবে তখনই আমরা বিচ্ছেদ যখন করব ম নিয়ে আসবো। যেমন সংকীর্ণ সমযোগ কীর্ণ, সঙ্গীত সমযোগ গীত, সংগঠন সমযোগ গঠন, অনুস্বরের জায়গায় ম হবে, মনে থাকবে, সংঘাত সমযোগ ঘাত। তাহলে নাসিক্য বর্ণ দিয়ে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব, যখন যুক্তাক্ষর থাকবে তখনও ম হবে, যখন অনুস্বর দিয়ে থাকবে তখনও ম হবে। নাসিক্য সন্ধি বিচ্ছেদগুলো সব ম বর্ণ দিয়েই পূরণ করতে হবে। এরপরে পরের 4 নম্বর বলতেছে দেখো যে একই নিয়ম, সংযম সংযোগযম, সংবাদ সংযোগবাদ, সংরক্ষণ সংযোগ রক্ষণ। এখানে দেখো প্রত্যেকটা সমের নিচে কিন্তু হস চিহ্ন দিয়েছে। তোমরা যদি হস চিহ্নটা না দাও তাহলে কিন্তু সন্ধি ভুল হয়ে যাবে। এখানে আমাদের স্বরধ্বনির উচ্চারণ নাই, এই জন্য কিন্তু হস চিহ্নটা হয়েছে। স্বরধ্বনির উচ্চারণ যেখানে থাকে সেখানে হস চিহ্ন হয় না, যেখানে না থাকে সেখানে হস চিহ্ন হয়। ঠিক আছে, একই নিয়ম। এই যে বারম যোগ বার, কিম যোগ বা, সম যোগ বরণ, সংযোগ যোগ, এরকম সমযোগ শোধন, সর্বং যোগ সহা, হ্যাঁ, স্বয়ং বরা, স্বয়ং যোগ বরা, সম্রাট সমযোগ রাট। নাসিক্য দিয়ে যতগুলো আছে দেখো একই রকম নিয়ম। রাজ্ঞী কি বলতেছে, রাজযোগ্নি, বর্গীর জ, চ বর্গীর জ এর উপরে পরে নাসিক্য ধ্বনি মানে তালব্য হয়। যেমন রাজ্ঞী হচ্ছে রাজযোগ্নি, বর্গীর জ হচ্ছে তালব্য ধ্বনি। জানচা, যাচ যোগ না, এই যে চ হচ্ছে তালব্য ধ্বনি। যজ্ঞ, জজ যোগ দন্তান্ন। এই যে জজ, এখানে যজ্ঞতে জজ বর্গীর জ হলো কেন? আমরা যখন এই বিজ্ঞানের যুক্তাক্ষরটা ভাঙি তখন কি হয়, এই যুক্তাক্ষরটা কি হয়, একটা যুক্তাক্ষর ইয় যোগ বর্গীর জ, একটা যুক্তাক্ষর বর্গীর জ যোগ ইয়, এটা কিন্তু বর্গীর জ যোগ ইয়, এই জন্য এখানে সবগুলো তো বর্গীর জ হইতেছে। ঠিক আছে, চ ছ বর্গীর জ ঝ ইয় বা নিয় যেটাই বলি আমরা। একটু খেয়াল করলেই সন্ধি বিচ্ছেদগুলো পারবা, কঠিন কিন্তু কোনো কিছু না। নাসিক্যটা খুব সহজ, নাসিক্যর যে সন্ধি বিচ্ছেদ সেটা কিন্তু খুব সহজ। এবার বলতেছে দ ধয়ের পরে যদি ক চ ট ত প, ওই যে প্রথম বর্গীয় বর্ণ ক চ ট ত প থাকে, তার সাথে যদি খ, ক এর পরে খ, চ এর পরে ছ, ট এর পরে ঠ, দ্বিতীয় বর্ণ এটা, ত এর পরে থ এবং প এর পরে ফ। তার মানে প্রথম বর্ণের সাথে দ্বিতীয় বর্ণ যদি থাকে তাহলে তদ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন দেখো তৎকাল খণ্ডত্ব দিয়ে বানানটা আছে, আমরা বলেছি দ থাকলে খণ্ডত্ব হবে, কিন্তু এখানে খণ্ডত্ব দিয়ে বানানটা আছে তখন কিন্তু দ হয়ে যাচ্ছে। খুদ, খুদে খণ্ডত্ব আছে তখন কিন্তু আমরা খুদ লিখতেছি, কারণ খুদ পিপাসা মানে কি, ক্ষুধা লাগা, ক্ষুধা, ক্ষুধা তৃষ্ণা, সেই ক্ষেত্রে আমাদের খুদ কথাটা নিয়ে আসতে হয়। পাশে দেখো ছোট্ট করে নিয়মটা দিয়েছে, দয়ের সাথে ত, ধয়ের সাথে ত, হৃদ যোগ কম্প, হৃদ তখন খণ্ডত্ব উঠে যে দ হবে। তদ যোগ পর, তত্ত্ব কি হবে, তদ যোগ ত, তত্ত্ব, তদ যোগ ত। এই যে বলতেছি তদ, এগুলো কিন্তু সব হস চিহ্ন হবে, হস চিহ্ন যদি তুমি না দাও তাহলে এটা ভুল। দেখো তৎসম, তদ যোগ সম, বিপদ সংকুল, বিপদ যোগ সংকুল, খণ্ডত্ব উঠে যে দ হয়ে যাচ্ছে। তাহলে নিচে যে অংশটা 6 নম্বর নিয়ম, এই 6 নম্বর নিয়মে
প্রথম বর্গীয় বর্ণের সাথে দ্বিতীয় বর্গীয় বর্ণ যদি থাকে বানান, তাহলে কি হবে? দ ধ স্থলে অঘোষ অল্প প্রাণধ্বনি হবে। অঘোষ অল্প প্রাণ কোনটা আমরা চিনি, আমাদের এই প্রথম দুইটা তো অঘোষ, ক আর খ, এই দুইটা তো অঘোষ। আর অল্প প্রাণ কোনটা? প্রথমটা আর তৃতীয়টা। তো এখানে তো তৃতীয় আসতেছে না, এই দুইটার মধ্যে কাজ হইতেছে, এই দুইটা দিয়ে কাজ হইতেছে। ক খ গ ঘ উম, এই ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এই দুইটা অংশ নিয়েই আমাদের এই সন্ধি বিচ্ছেদটা হচ্ছে। ঠিক আছে, একটু দেখো, খেয়াল করলে বুঝে ফেলবা। 8 নম্বর নিয়মে বলতেছে মূর্ধন্যস্বয়ের পরে যদি ত থ থাকে তাহলে ত থ স্থলে ট ঠ হয়। যেমন আমরা বৃষ্টি করি, কৃষ্টি করি, বৃষ্টি কি বৃষ যোগ তি, তখন কিন্তু টি আর হয় না, ত থ স্থলে কি হয়? ট ঠ হয়। যে বৃষ্টিতে ট ঠ থাকতেছে না, বৃষ্টিতে ট, কৃষ্টিতে ষষ্ঠতে ঠ, কৃষ্টি কৃষ যোগ তি, ষষ্ঠ শস যোগ থ, তাহলে ত থ যথাক্রমে কি হবে? ত এর জায়গায় ট হবে, থ এর জায়গায় ঠ হবে। মনে রাখবা, ত এর জায়গায় ট, থ এর জায়গায় ঠ। একটু স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করলে কিন্তু এগুলা শেখা হয়ে যাবে, এগুলা পেরে যাবা। আর একটা আছে আমাদের নিপাতনে সিদ্ধ, আর একটা আছে বিশেষ নিয়ম। বিশেষ নিয়মটা হচ্ছে এগুলো ব্যাকরণবিদরা এভাবেই তৈরি করেছে, আমাদের এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে বা একটু মনোযোগ দিয়ে উদাহরণগুলো মনে রাখতে হবে। এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা যে এতক্ষণ ব্যঞ্জন সন্ধি করলাম নিয়ম দিয়ে করলাম, প্রত্যেকটার কিন্তু নিয়ম আছে, কিন্তু এগুলো দেখো ওই নিয়মের মধ্যে ফেলো, ওই নিয়মের মধ্যে পড়ে না এগুলা। এই জন্য এগুলো বিশেষ নিয়ম। আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বিশেষ নিয়ম কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পর্যন্ত তোমরা করে ফেলবা, যতটুকু সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দিব। তাহলে আমরা পরবর্তী দিন বিসর্গ সন্ধি নিয়ে আরেকটা ক্লাস করব। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।